আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই এবং এর জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক জাপানিজ স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব ডক্টর শিব্বির আহমেদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত। একটু আলোচনা করতে চাই রাজনীতির বিষয়ে। আসলে পাশাপাশি যেহেতু গতকাল ভারতে ভোট হয়েছে এবং সেই ভোটের ফলাফল বেশ ভিন্ন রকমের, স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের প্রতিবেশী এবং বড় প্রতিবেশী, কলকাতার বিধানসভার ভোটের প্রভাব বাংলাদেশে কীরকম পড়তে পারে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। শুরুতে সৌরভ ভাই, একটু আপনার কাছ থেকে আসলে জানতে চাই, 90 লাখ ভোটাধিকার হারিয়েছে, সেটি গেল কয়েকদিন ধরেই আলোচনা, এবং বিজেপি থেকে যে নির্বাচিত তারা বিজয়ী হলেন, কিন্তু তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছিল এটি তাদের হেরে যাওয়ার পেছনে একটু অন্যতম বড় কারণ। যেই 90 লাখের এই যে ভোটাধিকার হারালেন, এটি কি বাংলাদেশে ভবিষ্যতে পুশিনের কোনো আশঙ্কা বা সংখ্যা বাড়াতে পারে কিনা, আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। ভারতের নির্বাচনের তো গতিবিধি আগে থেকে কিছুটা আঁচ করা গিয়েছিল। আপনার বিভিন্ন জরিপ, বিশেষ করে বুথ ফেরত জরিপে, যে মমতা ব্যানার্জির জন্য এই চতুর্থবার জয়ী হওয়া খুব কঠিন হবে, এটি ছিল সব মহলের বিশ্লেষণ। দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি একই তার যে রাজনৈতিক স্লোগান, রাজনৈতিক প্রত্যয় এবং বিজেপির প্রতি আক্রমণ, সেটাই কিন্তু আগের কৌশলই ব্যবহার করেছেন। কিন্তু গত 15 বছরে যে তার রাজনৈতিক শক্তি, ভিত, সাংগঠনিক কাঠামো যে আগের জায়গায় নেই, অনেকটা ভেঙে পড়েছে, সেটা কিন্তু নির্বাচনে প্রমাণিত হলো। এর আগেও সংখ্যালঘুদের ভোট, পশ্চিমবঙ্গের একটা আলাদা সামাজিক সম্প্রীতি, সংহতি এবং বাঙালিত্ব, এটি মমতা তো ভালোভাবে ব্যবহার করেছেন প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বারও। কিন্তু এই 15 বছরে শাসন কাঠামোয় তার একটা বড় দুর্বলতা, অর্থাৎ তিনি প্রথম 5 বছর যেভাবে চালিয়েছিলেন, দ্বিতীয় 5 বছর এর চেয়ে খারাপ, তৃতীয় 5 বছর আরও খারাপ। সেটার কারণ হলো যে মানুষ তো চায় শেষমেশ অর্থনৈতিক উন্নতি, মানুষ চায় শেষমেশ বেকারত্বের অবসান, শেষমেশ শিল্প হবে, বিনিয়োগ হবে, মানুষ কাজ পাবে। এখানে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য রাজ্য থেকে খুব এগিয়েছে তা বলা যাবে না, এটি একটি কারণ। দ্বিতীয় হচ্ছে বিজেপির আক্রমণ ছিল সর্বগ্রাসী। আপনি ভোটার তালিকার কথা বলেছেন, তাই ভোটার তালিকার এই 90 লাখ, এই 90 লাখের বেশি কিন্তু আবার সংখ্যা গুরু সম্প্রদায়ের, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের। এখন বেছে বেছে কি তাহলে তৃণমূলের ভোটারদের বাদ দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আসতে পারে, বা মুসলিম ভোটারদের বাদ দেওয়া হয়েছে, এটার মধ্যে মিশ্র আছে। তবে আমি মনে করি যে সুশাসনের ঘাটতি, জনগণের অর্থনৈতিক ভোগান্তি এবং দলীয় মাস্তানি, এই 3টি কাজ করেছে। আরেকটি হলো সর্বভারতে বিগত নির্বাচনে যতটা বিজেপি ধাক্কা খেয়েছিল, এরপর আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। ধাক্কা তার সংখ্যাগরিষ্ঠতা হারায়নি, কিন্তু 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল, সেটা হারিয়েছে, যে কারণে এই যে সংরক্ষিত নারী আসনের বিলটি পাশ করতে পারেনি। এটার পিছনে অবশ্য বিজেপির অন্য উদ্দেশ্য ছিল, যে পুরো সারা ভারতের আসন বিন্যাস নতুন করা, আসন সংখ্যা বাড়ানো। এই নির্বাচনে যেটি হয়েছে যে পূর্ব ভারতে একটা ছিল, উত্তর ভারত সবসময় বিজেপির আধিপত্য ছিল, তার দখলে ছিল। দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে তার ওই রকম প্রভাব ছিল না। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, একসময় ত্রিপুরা, আসাম, এগুলো কংগ্রেস শাসিত ছিল, কংগ্রেস বা বামফ্রন্ট।
কিন্তু সেখান থেকে কিন্তু বিজেপি মানে নিজের জায়গা দখল করে নিয়েছে। আবার পশ্চিমবঙ্গে আমাদের এখানেও অনেকটা আছে। পশ্চিমবঙ্গে যারা একসময় কংগ্রেস করেছেন তাদেরই একাংশ পরে বামফ্রন্টে যায়, আবার বামফ্রন্ট যারা করেছে তারা তৃণমূলে এসেছে। এবং এই গত নির্বাচনে বা এর আগের নির্বাচনে দেখা গেছে তৃণমূলের যারা ছিলেন নেতৃস্থানীয় তাদের অনেকে বিজেপিতে গেছে। আজকে যে মমতাকে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু মমতার ডান হাত ছিলেন, মন্ত্রী ছিলেন। এর আগে মুকুল রায় আরেকজন, তিনিও কিন্তু তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আরেকটি হয়েছে যে মুসলমানদের উপর যে মমতার বা তৃণমূলের একক আধিপত্য ছিল, একক প্রভাব ছিল, সেটি এবার খর্ব হয়েছে দলীয় সাংগঠনিক দুর্বলতার কারণেই। কারণ মমতার সঙ্গে এই মতবিরোধের কারণে হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি অংশ, বিশেষ করে এটা মুর্শিদাবাদ মালদহ এলাকায়, তারা বেরিয়ে যায় এবং তারা আমজনতার উন্নয়ন পার্টি নামে একটা পার্টি করে। আমাদের এখানে আমজনতার দল আছে, তারই অনুসরণে কিনা তা জানি না, অথবা আমাদের এখানে আমজনতার দল তারকে অনুসরণ করেছে কিনা। এই ধরনের মমতার যে ভিত্তিটা ছিল সেখানে নড়বড় হয়েছে। আরেকটি হচ্ছে মমতা বিরোধী দলকে কোথাও জায়গা দেয়নি শুরু থেকে। আজকে যেমন মমতা পরাজিত হওয়ার পর তৃণমূলের নেতাকর্মীদের উপর যেভাবে আক্রমণ করেছে, 11 সালে কিন্তু মমতা জয়ী হওয়ার পর তৃণমূলের নেতাকর্মীরা বামফ্রন্টের উপর একইভাবে চড়াও হয়েছিল। সুতরাং এই যে গণতান্ত্রিক রাজনীতিতে যে অসুস্থ রাজনীতির যেটা পরিপন্থী যে কাজগুলো, সেটা কিন্তু মমতার দলও করেছে, তার আগে বামফ্রন্টও করেছে। সেটি নিয়ে আমি হয়তো একটু জানতে চাইব। বিজেপিও পিছিয়ে থাকবে না। জি, সেটি নিয়ে আপনার কাছে আরও একটা জানার রয়েছে যে ভারতের এই গণতান্ত্রিক যে সুনাম ছিল সেটি কোন দিকে, সেটি জানবো। তার আগে একটু আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চাই। আমরা বিজয়ী যারা হয়েছেন, আমি আপনার কাছে আসার আগে আমি একটু ডক্টর শিবির আহমেদ একটু আপনার কাছ থেকে জেনে আসতে চাই। যারা বিজয়ী হয়েছেন, বিশেষ করে বিজেপির যিনি শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী, তার বক্তব্য নিয়ে বাংলাদেশের ব্যাপক আলোচনা হচ্ছে। তিনি বলছিলেন কোনো মুসলমান তাকে ভোট দেয়নি। এর আগেও তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কথা বলেছেন। আবার আমাদের এখানে কেউ আছেন ভারত বিরোধী চরম বিরোধপূর্ণ রাজনৈতিক বক্তব্য দিয়ে থাকেন। এখন ভারতে বিজেপির এই, বিশেষ করে আমাদের সীমান্তে বিজেপির এই উত্থান এবং আবার বাংলাদেশে কারো চরম বিরোধী অবস্থান একটি পারস্পরিক সাম্প্রদায়িক একটা উস্কানি তৈরি করতে পারে কিনা, আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচকদেরকে ধন্যবাদ। সৌরভ ভাই তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, উনি পশ্চিমবঙ্গের রাজনীতি খুব ভালো ফলো করেন বোঝা যাচ্ছে ওনার কথায়। তো যেটা আপনি বলছেন যে প্রভাব পড়বে কিনা, শুভেন্দু অধিকারীর শেখ হাসিনাকে নিয়ে যে বক্তৃতা দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি শাহজালাল এয়ারপোর্ট দিয়ে আসবেন এবং আমাদেরকে সেলুট দিয়ে তাকে গ্রহণ করতে হবে। ওটা কিন্তু অনেক আগের, ওটা এখনকার না, আগের কথাই বলছি, মানে আগের বক্তৃতা। মানে এই বিজেপির সাথে বাংলাদেশের আওয়ামী লীগের কিন্তু একটা খুবই মহব্বতের সম্পর্ক আছে, যেটা আমরা দেখছি। শেখ হাসিনা পালিয়ে গিয়েও সেখানে আছে এবং বিজেপি সেটি তো কংগ্রেসের সাথেও ছিল, বাংলাদেশের বেশি ছিল। গত 15 বছরে তো আমরা একনিষ্ঠ সাপোর্ট দেখেছি এবং আপনি বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট কিন্তু বিজেপি বাংলায় প্রচার করে এবং বাংলাদেশে অনেক অবৈধ অনুপ্রবেশকারী আছে বলে। কিন্তু 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসে তখন তো বিএনপি বা জামাতের যারা ছিলেন তারা বরং একটু উচ্ছ্বাসিতই হয়েছিলেন যে এবার হয়তো ভারত নীতির পরিবর্তন হবে। হ্যাঁ, 14 সালের প্রেক্ষাপট অবশ্য সেটা ছিল, রাইট। তো এই যে আপনি দেখেন, এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী খোঁজে, কিন্তু আওয়ামী লীগের লোকজন আবার খুব জামাই আদরেই সেখানে আছে, তারা ক্রিকেট খেলছে, ফান করছে, আড্ডা দিচ্ছে তাদের সাথেই, সেটা নিয়ে আবার কিছু বলে না। তো এখন রাজনৈতিক চরিত্রের মধ্যে যদি আমি দেখি যে আমি যেটা দেখি যে ইন্ডিয়াতে বিজেপির যে চরিত্র, এই চরিত্রের সাথে আমি মিল দেখি বাংলাদেশে আওয়ামী লীগের। যে বিভাজনের রাজনীতির যে চরিত্র, যে হিন্দু মুসলমান বা ধর্মীয় সাম্প্রদায়িক একটা উস্কানি সবসময় লাগিয়ে রাখা, যে রেটরিক ইউজ করা, ওরা যেমন জয় শ্রীরাম বলে মানুষকে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে, টর্চার করছে। যেমন শুভেন্দু বলছে আমি কোনো মুসলিমদের ভোট পাই নাই, মানে
কোর্স এন্টি মুসলিম একটা সেন্টিমেন্ট, এবং তার নির্বাচনী আলাপ আলোচনাতেও দেখবেন এন্টি মুসলিম এন্টি বাংলাদেশ রেটরিক তারা ইউজ আওয়ামী লীগ করেছে। আমলে কি হিন্দুদের উপরে হামলা বা আমি মুসলিম বলছি সেরকম হ্যাঁ, কিছু হয়েছে? এই যে বিভাজনের রাজনীতি বাংলাদেশে, এটা আওয়ামী লীগ করে। এই যে হিন্দু মুসলিম বিভাজনের যে রাজনীতি করা, যে সংখ্যালঘু সংখ্যাগুরুর যে দ্বন্দ্ব, এইটা দেখবেন আওয়ামী লীগ আমলে, যে যতগুলো আওয়ামী লীগ আমলে দেখবেন এই যে রামু বলেন, নাসিরনগর বলেন, সাল্লা বলেন, যশোরে বলেন, নানান জায়গায় হামলা হয়েছে, এবং দেখবেন ওগুলোর সাথে আওয়ামী লীগের লোকজনকেই কিন্তু সম্পৃক্ত পাওয়া গেছে পরবর্তীতে। নাসিরনগরে তো সরাসরি একজন মন্ত্রীর লোকেরাই সরাসরি জড়িত ছিল। এগুলো দিয়ে তারা যেটা করতো, যে এই তৃণমূলের হিন্দুদেরকে এক ধরনের থ্রেটের মধ্যে রাখতো, যে আমাদের সাথে না থাকলে তোমাদের এই ধরনের নিপীড়নের মধ্য দিয়ে যেতে হবে, এবং ইন্ডিয়াকে দেখানো যে আমরা না থাকলে এদের আর কিন্তু মা বাপ কেউ নাই, এদের গার্ডিয়ান আমেরিকাটি শেষ করে ফেলবে। এবং এই যে আপনি দেখেন 1-1.5 বছর ধরে 2 বছর ধরে আওয়ামী লীগ নাই দেশে, এরকম ঘটনা কিন্তু আপনি এখন আর দেখছেন না। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই ধরনের ঘটনা আপনি আরো দেখতেন, ফ্রিকোয়েন্টলি ঘটতেছে, এরকম দেখতেছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সময় তো অনেক ঘটনা ঘটেনি। হ্যাঁ, না, আওয়ামী লীগের সময় যে ধরনের, যে পূজার সময় পূজা মণ্ডপে বাড়িঘর আগুন দিয়ে পোড়াই দিচ্ছে, নাসিরনগরে সাল্লাতে যে ধরনের ঘটনা ঘটছে, বা যশোরে এই রামুতে এই ধরনের ঘটনা কিন্তু আপনি এখন দেখছেন না। এই ঘটনাগুলো আওয়ামী লীগ থাকলে ঘটে, এবং এইটা যেখানে আওয়ামী লীগ খুব কৌশলে করে তার ক্ষমতা টিকায় রাখার জন্য, ভারতকে খুশি করার জন্য, সেটা বিজেপি ওখানে ডিরেক্টলি করে এন্টি মুসলিম রেটরিক দিয়ে, হিন্দু মুসলিম কনফ্লিক্ট তৈরি করে দিয়ে। এটা বিভাজনের রাজনীতির জায়গায় এবং ফ্যানাটিক রাজনীতির জায়গায় আপনি দেখবেন বিজেপি কথায় কথায় বলবে পাকিস্তান চলে যাও, বাংলাদেশ চলে যাও, যেটা আওয়ামী লীগ এখানে করতো। বিএনপি হোক, জামাতের হোক, তাদের অপোজিশনকে সবসময় বলতো তুমি পাকিস্তানে বিলং করো। খালেদা জিয়াকে বলতো পেয়ারে পাকিস্তান। এই ধরনের কথাবার্তা বলে তারা যে তুমি বিলং করো না এদেশে, পাকিস্তান চলে যাও, যেটা ইন্ডিয়াতে তারা করে। তো এগুলোতে আপনি এই ফ্যানাটিক রাজনীতি বা বিভাজনের রাজনীতিতে আওয়ামী লীগের সাথে আমি মিল দেখি। তো আমাদের দেশে তো আওয়ামী লীগ শেষ পর্যন্ত পালিয়ে গেছে, দুর্ভাগ্যজনকভাবে আবার আওয়ামী লীগের মিত্র বা সিমিলার চরিত্রের রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে। আমি মনে করি না এটাতে বাংলাদেশে খুব কোনো ধরনের প্রতিক্রিয়া তৈরি হবে এখানে, যে বিজেপি ক্ষমতা আসছে বলে আমাদের এখানে। বরং আমাদের জন্য কিছু কনসার্নের ব্যাপার আছে, যে এই যে আপনি বলছিলেন যে তারা অবৈধ বাংলাদেশি বলে সেখানকার বাঙালি মুসলমানদেরকে পুশ করতে পারে, আমাদের দেশে রোহিঙ্গাদের মতো হয়তো একটা ক্রাইসিস আমরা ফেস করতে পারি মাইনর স্কেলে হলেও। সীমান্তগুলোতে সীমান্ত হত্যা বাড়তে পারে। এমনিতেই আমাদের সীমান্তে ধরেন একটা মেজর হয় যে প্রচুর পরিমাণে সীমান্তে হত্যাকাণ্ড হয়, সেটা বাড়তে পারে। এবং তারা যদি এনআরসি করে অনেক মানুষদেরকে বাংলাদেশি বলে আলাদা ক্যাটাগরাইজ করে ফেলতে পারে, যেটা আসামও তারা করার চেষ্টা করেছে। এতে কারণ হচ্ছে যে অনেক গরিব মানুষদের নথিপত্র থাকে না, ডকুমেন্ট থাকে না, এরা প্রমাণ করতে পারে না যে আমি 70-এর আগে থেকেই এখানে আছি। তো এ ধরনের ক্রাইসিসগুলো আমার কাছে মনে হয় দেখা দিতে পারে। এছাড়া আমি মনে করি না যে সাম্প্রদায়িক কোনো কিছু এদেশে হবে। দেখেন এখানে শুভেন্দু যেটা করেছে বাংলাদেশে, এই রাজনীতি কেউ করে না। ইভেন আপনি ধরেন ডাকসু ইলেকশনে শিবিরের যে প্যানেল ছিল, সাদিক ক্যাম্প জগন্নাথ হলে ভোট পেয়েছে কয়টা, 10টা ভোট পেয়েছে। কিন্তু তারপরেও আপনি কিন্তু কোনো ক্যান্ডিডেটের মুখে এটা শুনবেন না যে আমাকে শুধু মুসলিমরা ভোট দিয়েছে, কোনো হিন্দুরা ভোট দেয় নাই, বা আমাকে কোনো পাহাড়িরা ভোট দেয় নাই। বাংলাদেশে জাতীয় রাজনীতি কিন্তু হিন্দু বিরোধী বা সাম্প্রদায়িক এ ধরনের রেটরিক থেকে কেউ রাজনীতি করে না, বরং তারা বলে যে আরো কিভাবে হিন্দুদের মন জয় করে আমি আরো ভোট পেতে পারি। যেমন জামাত হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছে, হিন্দুদের কাছে যাচ্ছে ভোট, বিএনপি হিন্দুদের কাছে যাচ্ছে, যদিও বিএনপি জামাত কেউই এখনো অতটা হিন্দুদের ভোট পাওয়ার মতো তাদেরকে হয়তো কনভিন্স করতে পারে না, যেহেতু তাদের একটা লয়ালটি আওয়ামী লীগের প্রতি ছিল। কিন্তু এখানে কেউ এই রিলিজিয়াস কার্ড খেলে অন্য রিলিজিয়ানকে বা হিন্দুদের বিপক্ষে ক্যাম্পেইন করে রাজনীতি করে, এমনটা হয় না। এইটা আমার মনে হয় না বিজেপি এটাতে প্রভাব পড়বে। ডক্টর আব্দুল্লাহ মামুন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, তিস্তা আরেকটি আলোচনার বিষয় হয়েছে। এর আগে তিস্তা চুক্তি নিয়ে মমতা ব্যানার্জির আপত্তি ছিল বলে চুক্তি করা যায়নি, যদিও সেটি এখন আবার চীনের সাথেও এক ধরনের তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। আজকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের মনোভাব বোঝা বাংলাদেশের কাজ নয়, চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সহায়তা চাইবে বাংলাদেশ। অর্থাৎ চীন এবং ভারত যারাই এগিয়ে আসবে তাদের যে কোনোভাবে এই সংকটের সমাধান চাই। আপনি আসলে কিভাবে দেখছেন, তিস্তা সংকট কি ঘনীভূত হবে নাকি সমস্যার সমাধান হবে? যেটা বললাম, প্রকল্প বাস্তবায়ন তিস্তা চীনের অর্থায়নে আমি এটা একটু কঠিন বাস্তবতা হিসেবেই দেখি। এবং সেক্ষেত্রে ভারতের, আমি উত্তর অঞ্চলের মানুষ, আমার বাড়ি রংপুরে, সো খুব কাছ থেকে দেখি। সৌরভ ভাই হাসছেন, আমি তিস্তা বাঁচা আন্দোলনের একজন দীর্ঘদিনের কর্মী, এবং গত যে তিস্তা বাঁচা আন্দোলনের যে সবচেয়ে বড় সমাবেশ হয়েছিল সেখানে মুখ্য আলোচক ছিলাম।
সেখানেও বলেছি আমাদের উত্তরাঞ্চলে যারা এই মুহূর্তে বিএনপি নেতা আছেন তাদের সঙ্গে কথা হয়, এটা আসলে একটা পিক প্রপোজিশন, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি হয়তোবা সেটা পরিবর্তন হতে পারে, বাট অ্যাজ অ্যান একাডেমিক আমি দেখি যেটা আসলে কঠিন হবে যে চীনের সহায়তায় তিস্তা প্রকল্পের বাস্তবায়ন, এবং ভারত থেকেও সেটা অর্থায়নে বাস্তবায়ন করলে চীনের ইকুয়েশনটা তখন আসবে। সেজন্য আমি সবসময় আর্গুমেন্ট করি যে নিউট্রাল ডোনার, ফর এক্সাম্পল জাপান অথবা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, এদের সঙ্গে আমাদের যে আমরা বলি ম্যাচিং ফান্ড, নিজস্ব সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ না নিলে এটা আসলে আরো দীর্ঘতর হবে। এটা আমি মোটামুটি একটা আমার একাডেমিক অ্যানালাইসিস। সেজন্য আমি পররাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন, এটা প্রত্যেকটা সফরের আগে এ ধরনের বাগ্মিতা থাকে বা এক ধরনের সরকারের দিক থেকে হয়তো বা আলোচনা থাকতে পারে, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন আমাদের উত্তরাঞ্চলের প্রাণের দাবি। আমরা 5টা জেলা ক্ষতিগ্রস্ত হই, এখানে প্রায় 2 কোটি মানুষ, এটার সঙ্গে আমাদের কৃষি জমি, জীবন, মৎস্য সবকিছু জড়িত, এবং চীনের দিক থেকে খুব ডিটেলস এটা পাওয়া যায় না। চীনের স্টাডি যখন আমি খোঁজার চেষ্টা করেছি তখন খুব বেশি এটার ইনফরমেশন পাওয়া যায় না। যে মডেলটা প্রপোজ করা হচ্ছে, আমি ওই অঞ্চলের, আমার বাসার থেকে তিস্তা একদম কাছে, সো ওই অঞ্চলের মানুষ হিসেবে এটাকে যে পুরোটা অ্যাকসেপ্ট করার মতো তাও না। ওখানে পর্যটনকে গুরুত্ব দেওয়া, ইন্ডাস্ট্রি গুরুত্ব দেওয়ার আগে আমার কৃষি, আমার পরিবেশ, আমার জীবন, আমার জলবায়ু সবগুলোকে আরও বেশি স্টাডি আসলে করতে হবে। এটা এমন না যে চীনের করে দেওয়া প্রকল্পটি আমরা বাস্তবায়ন, আরও রিভিউ হওয়া দরকার, এবং এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় মানুষ, যেসব সংগঠন কাজ করছে তাদের, এবং অবশ্যই এটা লম্বা সময়ের বেসলাইন সার্ভে করে তারপরে এই প্রকল্প বাস্তবায়নে যাওয়া উচিত। সেজন্য আমি মনে করি যে এটা চীনের অর্থায়নে তিস্তা মাত্র 28-30 কিলোমিটার ওখান থেকে চিকেন নেকের দূরত্ব, আমাদের যে স্পটটা আমরা ধরছি সেখান থেকে এটা আসলে একটা কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত, বাট যদি সেটা সরকার বাস্তবায়ন করতে পারে বা চীন এগিয়ে আসে, বাট আমি এটা একটু কঠিন বাস্তবতা বলে মনে করি। যে জায়গাটায় আসার জায়গাটা সেটা হচ্ছে যে তিস্তা, আমরা জানি যে জয়েন্ট রিভার কমিশনের সেপ্টেম্বরে বোধহয়, ইফ আই এম নট রং, বা এবছরের কোনো একটা সময়, সেক্ষেত্রে তিস্তা নিয়ে যে আমরা জানতাম যে মমতার এক ধরনের একগুঁয়ে ভাবের কারণে, সালটা বোধহয় 11 বা 13 এক্স্যাক্টলি ভুলে যাচ্ছে আমি, দুইটাই, 11 এবং 13 জন্য বোধহয় দুটোই মনে আছে আমার। সো ওই দুটোই দুই সময় হয়নি। সো এবার একটা হয়তো বা সম্ভাবনা দেখা দেবে, এবং আমি মনে করি যে অনেকগুলো চ্যালেঞ্জ এই নির্বাচনের কারণে আমাদের ফেস করতে হবে। আমি সময় পেলে একটু রিফ্লেক্ট করতে চাই বোথ পুশিন এবং বিজেপি পার্সপেক্টিভটা, বাট কিন্তু ওই সময় হয়নি। এখন আমি একটা সম্ভাবনার জায়গা থেকে ভালো ডিপ্লোমেসি করতে পারলে, তখন আমাদের প্রধানমন্ত্রী তারা সফরে যাবেন কোনো একটা সময়, তখন এই আলোচনাগুলো আমি মনে করি এবার হালে পানি পাওয়ার মতো, এবং ওই যুক্তিটা তখন আর বিজেপি দিতেও পারবে না, কারণ এই বিজেপি সরকারই তখন পশ্চিমবঙ্গ ছিল, বাট এখন বিজেপি একটু ওপেন হলে হয়তো এটা সম্ভব। আমি কুইকলি যেটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা পুশিনের বিষয়টা একটা জায়গায়, এবং এটা আমি পার্সোনালি মনে করি যে একজন এরিয়া স্টাডিজের টিচার হিসেবে আমাদের জন্য ট্রুলি একটা চ্যালেঞ্জ সামনে হবে বলে আমি মনে করি। সেটা শুধু এনআরসি বা এসআইআর এর ইস্যুতে যে ঘটনাটা ঘটবে শুধু তা না, ভোটার লিস্ট দেয়া নেওয়ার মধ্যে একটা যে শুভেন্দুর কথা বললেন, বা তাদের অন্য যারা, ইভেন সভাপতি যে আছে বা অন্য যারা, তাদের মনোভাব যতটুকু বুঝি, যেভাবে নির্বাচনটাকে ফলো করার চেষ্টা করেছি, তাতে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের একটা যদি একটু ম্যাপ থাকলে ভালো হতো। আমি একটা জামাতের পার্সপেক্টিভ আমার আনতে হবে। রিস্কটা যে জায়গাটা, আপনি যদি কুড়িগ্রাম থেকে শুরু করে সাতক্ষীরা বর্ডারটা দেখেন, এই এরিয়াটাতে জামাতের আসন সংখ্যা বেশি। আমি বলছি না যে জামাত কি করবে, মানে আমি বোঝানোর চেষ্টা করছি যে রিলিজিয়াস, তাহলে দুটো শুধুমাত্র বাংলাদেশ না, দুটো রিলিজিয়ান বেসড দল কিন্তু মুখোমুখি থাকবে বর্ডার এরিয়াতে ব্রডলি। একদম আপনি দেখেন ম্যাপ থাকলে আরো ভালো হতো। ব্রডলি একটা বড় এরিয়াতে আসন সংখ্যাধিক্য জামাতের এই এরিয়াটাতে, এবং এখানে একদিকে যেমন পভার্টি আছে, অন্যদিকে রিলিজিয়াস প্র্যাকটিসের জায়গায় ওই ডিবেটে আমি যাচ্ছি না, বাট পভার্টি এরিয়াতে সিরিয়াসলি পভার্টি প্রোন এরিয়া এবং এক্সপোজড বর্ডার। তো দুটো মুখোমুখি যখন দুটি ধর্মভিত্তিক দল, সেই ধর্মভিত্তিক দলগুলোর মুখোমুখি অবস্থান হয়তোবা, যেটা দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আপনার এটা যখন পুশিন হবে, সে বর্ডার এরিয়া কনফ্লিক্ট দেখে, আমি ওই যে বললাম যে উত্তরাঞ্চলে বাড়ির জন্য কনফ্লিক্ট দেখে অভ্যস্ত, কি হয় ওই সিচুয়েশনগুলোতে, মানুষ কীভাবে জমায়েত করে। আমি এটাকে লালমনিহাটে দেখেছি, আমি আপনার গাইবান্ধায় দেখে, এই কী বলে কুড়িগ্রাম এরিয়াতে দেখেছি যে পুশিন করলে কী ঘটনা ঘটে। প্রবলি
সৌরভ ভাই ক্যান রিকল। আচ্ছা, আমি এইটা নিয়ে আপনার কাছ থেকে আরো জানতে চাই। আমি আপনার কাছেই আসছি বিরতির পরে। যেই যাদেরকে এরই মধ্যে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে যারা মুসলিম, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে যে তাদেরকে বাংলাদেশি বলে তকমা দিয়ে তাদেরকে পুশিন করা, হিন্দুদের বা মধ্যেও কিংবা, আছে। হিন্দু ধর্মেরও আছে। তো এই আপনি যেটি সীমান্তের এই এলাকাগুলোর কথা বলছিলেন, এর আগে শুভেন্দু অধিকারী তার একটি বক্তব্যে বাংলাদেশের নির্বাচনের পর এটিও তিনি কনসার্ন জানিয়েছিলেন যে সীমান্তের 9টি আসনে জামায়াত ইসলামী বিজয়ী হয়েছে, সেটি নিয়ে তিনিও আমি তার আসলে ওটা কনসার্নের reference- কথা আমি আমার analysis তিনি করার তিনি চেষ্টা তিনি করছি। নিজেও এটি কথা বলেছিলেন। আমি আপনার এই বিশ্লেষণটি আরেকটু জানবো। ওই অঞ্চলে এদিকে জামাতের আবার ওইদিকে বিজেপির উত্থানকে বা বিজয়কে দুটো ইস্যু, একটা হচ্ছে যে দুটো যখন মুখোমুখি থাকবে, যখন পুশিনগুলো হয়, আমি নো অ্যাকসেপ্টেড, সেটা একটা রেসিস্টেন্স জামাত ক্রিয়েট, ওই ধরনের মানসিকতা বা ধর্মীয় আবেগ কাজ করে। তখন যেটা আপনি বললেন যে মুসলিম পুশ ইনের সম্ভাবনা বেশি, আমার ধারণা ওইটাই প্রথম দিকে হবে। কিছু যে হবে এ বিষয়ে আমি এক ধরনের নিশ্চিত বলা যায় কিছু কিছু এরিয়াতে। এটা একটা ঘটনা। আর একটা হচ্ছে যে পুশিন যখন হয়ে গেল, এবং এই যেটা হয় যে জাপানতে আমাদের একটা ওয়েলফেয়ার পলিটিক্স আছে, এটা দুইভাবে দেখতে পারেন, ব্যাড অর গুড। একটা পর্যায়ে দে উইল বি অ্যাকসেপ্টিং দিস পিপল, এবং কতটা সেটাকে টেক কেয়ার করা, আমি বলছি না যে এটা মানবিক দিক থেকে ঠিক না বা জামাতের ওই আলোচনা ওই ডিবেটে আমি যাচ্ছি না, বাট বাস্তবতাটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে সেটা ইনিশিয়ালি রেসিস্ট্যান্স একটা চ্যালেঞ্জ। আর একটা হচ্ছে যে ওই এলাকায় যখন সেটেলমেন্টে আসবে বা যদি মিশে যায়, সেটা কিভাবে বাংলাদেশ ডিল করবে সেটা। আবার আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে, থার্ড, আই বিলিভ ইট শুড নট বি, যে অ্যাকসেপ্টেন্সের রেট যদি বাড়ে, যেটা যদি মনে হয় যে না মুসলমান, আমি ফিলিংসের দিক থেকে বলছি বা ধর্মীয় অনুভূতির দিক থেকে বলছি, খুব প্র্যাগমেটিক্যালি না দেখে, তখন কিন্তু এটা আবার অন্যটা হতে পারে যে জায়গা দেওয়া, অবস্থান তৈরি করা, ইকোনমিক সাপোর্ট দেওয়া, ভোট ব্যাংক বানানো, লং টার্ম ইস্যু হতে পারে। তার মানে দুটোই হতে পারে, একটা উত্তেজনার জায়গা আর হচ্ছে রিহেবিলিটেশন, সেটা করতে পারে। আর জিনিস মাথায় রাখতে হবে যে বিজেপির যে ধর্মভিত্তিক রাজনীতি, সেটার যে উত্থান, এটা কিন্তু জামাতের জন্য কিছু সুখকর। কারণ বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করে জামাত একটা, আমি পজিটিভলি দেখি, এটা সফলতা দেখিয়েছে। এবং বিজেপির রাজনীতির সাথে যদি বাংলাদেশের কোনো দলের রাজনীতির মিল থাকে, সেটা ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে। এই মুহূর্তে প্রমাণিত যে বাংলাদেশ সর্ববৃহৎ ধর্মভিত্তিক দল জামাত ইসলামী। একটা মডিফিকেশনের চেষ্টা আমরা নির্বাচনের সময় দেখেছি, বাট এবং প্রথমবারের মতো দলটি হয়তো ম্যানিফেস্টো করেছে যে তারা জিততে চায় বা বিরোধী দল হতে চায়। হয়তো ওই সময় ছিল যে বিরোধী দল না হয়ে জেতার একটা অবস্থানে তারা যেতে চেয়েছে। তো কিন্তু সেখানে আমরা ধর্মের ব্যবহার দেখেছি নির্বাচনে, সেটা বেহেস্তের কার্ড থেকে হোক বা মহিলাদের প্রতি যে কর্মঘণ্টা থেকে অনেক আলোচনা আমরা করেছি। বাট সেই জায়গাটা কিন্তু আদর্শ এবং কর্মসূচি দুটোতেই মেলে। একটা আলোচনা আমার মনে হয় যে আমি একটু কমপ্লিমেন্ট করি সৌরভ ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অনেকগুলো কারণ এবার বিজেপি জিতে যাওয়ার, কিন্তু এখানে মনে রাখতে হবে যে একদিকে যেমন উন্নয়ন বঞ্চিত ছিল, সেখানে বিজেপির ওয়েলফেয়ার পলিটিক্সও কিন্তু ছিল, যেটার সঙ্গে জামাতে, আমি ওই ডিবেটে যাচ্ছি না কোনটা ভালো কোনটা খারাপ, কিন্তু জামাতের একটা ওয়েলফেয়ার পলিটিক্সের সঙ্গে বিজেপির এই ওয়েলফেয়ার পলিটিক্সটা কিন্তু ছিল। আরও একটা জিনিস দেখেন যে এই যে ওয়েলফেয়ার পলিটিক্সের কথা আমি বলছি, হ্যাঁ সন্ত্রাস ছিল, দুর্নীতি ছিল, অনেকগুলো ইস্যু ছিল, সেখানে ধর্মই কিন্তু মূল পুঁজি করে আজকে বিজেপির এই বিজয়। হ্যাঁ অনেকগুলো কারণ থাকতে পারে, বাট মূল জিনিসটা তো যেটা শিববীর বললো যে জয় শ্রীরাম বলে বলা, ওই নারায় তকবীর আল্লাহু আকবরের মতোই। আমি জাস্ট কিপ ইট অ্যাসাইড, রিলিজিয়াস ফ্যাক্টরগুলোকে বায়াস হিসেবে না দেখি, একই জিনিস, একই ফরমেশন। সো সেখানে আবার ওই যেটা বললাম শুরুতে, যেটা এক ধরনের উৎসাহ ব্যঞ্জক আবার ধর্মভিত্তিক দলগুলোর জন্য, যেটা এক ধরনের আমাদের, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সেকুলার স্টেটে সেটা প্রমাণও হয়েছে। এবার যদিও আসন সংখ্যা আমার ভালো করেছে, বাট আমরা এটাকে বোধহয় অ্যাকসেপ্ট করি না। সেই জায়গাটাতে মানে আনডাউটেডলি বিজেপির সঙ্গে সবচেয়ে মিল যে জায়গাটাতে, সেটা ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে মেজরিটির দিক থেকে জামাত ইসলামের। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যখন এই আলোচনাটা আমরা করছি যে কী ধরনের পরিবর্তন হতে পারে, সেটা যেমন উৎসাহের জায়গাটা একটা, আবার একটা ভালনারেবিলিটি ক্রিয়েট করে আমাদের মতো যেটা সেকুলার স্টেট বা যেখানে আমরা ধর্মকে ভাবে ধারণ করি, প্র্যাকটিসের জায়গাটা ভেরি লিবারাল, আমরা সেটাকে নিজেদের মতো করে করার চেষ্টা করি। কিন্তু এই ধরনের যখন ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল খুব প্রতিবেশী জায়গায় বিজয়ী হয়, তখন কিন্তু অন্যদের জন্য এটা উৎসাহ পায়। আমি এটাকে আবারও বলছি বারবার যে দিস ইজ অ্যান অ্যানালাইসিস, সেটা একটা বিষয়। আবার যে এই যে রাষ্ট্র সেনা সংঘ বা সহ অন্য পৃষ্ঠপোষকতা যেটা পেয়েছে, এখানে অনেক ধরনের ধর্মীয় সংগঠনও কাজ করে, সেটা
জামাত ইসলামের মোড়কে যেমন করে, অন্যান্য সংগঠনগুলোর মোড়ক করে, যেটার মধ্যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স আমরা জানি, এটা টার্কি যেমন অ্যাক্টিভ, মিডল ইস্টের দেশগুলো যেমন অ্যাক্টিভ, এটার ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে সেম হয়, একই চাঁদা বাইরের থেকে আসে, সেটা পলিটিক্যাল ইনভেস্টমেন্টে যায়, সেটা ইয়েতে ক্রিয়েটিভ। এবং পশ্চিমবঙ্গে দিস ইজ ওয়ান অফ দি রিজনস, এবারও সেটা হয়েছে। সো সব মিলিয়ে আমি এই নির্বাচনের খুব হালকাভাবে আসলে দেখতে চাই না। আমি মনে করি এটার যেমন পলিটিক্যাল কনসিকুয়েন্স থাকবে, এক্সটার্নাল ইন্টারনাল ইকোনমিক কনসিকুয়েন্স থাকবে, এবং লং টার্ম আমাদের যে ইন্টারনাল পলিটিক্স সেটা তো একটা ফ্যাক্টর হিসেবে নির্বাচনের ফলাফল কাজ করবে। জি, একটু সৌরভের কাছে জানতে চাই, ভারতের নির্বাচন বা গণতান্ত্রিক চর্চা আমাদের এই সময়, আমাদের এখানে যখন নির্বাচনের নানান অনিয়ম হলে প্রায় ভারতের উদাহরণ টানতেন, আপনারাও বিভিন্ন সময় উদাহরণ টানতেন। সেইখানে এবারের বিধানসভা কিংবা এর আগে দিল্লি নির্বাচনের ক্ষেত্রেও এরকম বেশ কিছু অভিযোগ এসছে সরকারি দলের প্রতি, বিশেষ করে বিজেপির প্রতি, এমনকি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগও করা হচ্ছে। সেটি কি আসলে এমন যে আসলে ভারতেও এই নির্বাচন কেন্দ্রিক যে সুনাম ছিল সেটি ধাপে ধাপে একটু ক্ষুণ্ণ হতে চলছে? না, ক্ষুণ্ণ হতে পারে, কিছু বিস্তৃতিও আছে। বাংলাদেশ মানে আমাদের মতো এই যেখানে রাজনীতির একটা বড় হাতিয়ার হচ্ছে শক্তি প্রদর্শন, সেখানে নির্বাচনের জোর জবরদস্তি হয়ে থাকে। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের পার্থক্য দেখেন, সেখানে 80 বছর ধরে এই যে গণতান্ত্রিক ধারায় কখনো ছেদ ঘটেনি। তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয়নি, অন্তর্বর্তী সরকার গঠন করতে হয়নি, বারবার সামরিক শাসন আসেনি। কিন্তু এই যে 11 সালে আপনি নির্বাচনে হয়তো কত 10টা আসন হয়তো তারা জোর করে নিয়েছে, কিন্তু যে তৃণমূল 11 সালে 200 কত পেয়েছিল, 2/3 আসন পেয়েছিল, এমনকি বিগত নির্বাচন 5 বছর আগে। আজকে 5 বছর পর যে সেটি 81-তে নেমে আসা, এটা হচ্ছে জনরায়। মানে এটা স্বীকার করতে হবে, জনরায়। এবং তৃণমূল যখন এটা করেছিল, এর আগে বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ক্যাডার ভিত্তিক দল, তারা সব কিছু আগে থেকে সব গুছিয়ে রাখে, মানে যাতে নির্বাচনে অন্য কেউ প্রার্থী হতে, মানে প্রার্থীদের এই পঞ্চায়েতে তো প্রার্থী হতে না পারে এরকম ব্যবস্থা থাকে। আর বিধানসভা বা জাতীয় সংসদে, জাতীয় সেখানকার লোকসভা নির্বাচনে এমন একটি পরিবেশ তৈরি করা হয় যে বিরোধীদের পক্ষে প্রতিকূল অবস্থায় পড়তে হয়। আর সেই অর্থে বলবো যে জনরায়ের প্রতিফলন হয়েছে। আমাদের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও তো দুই পক্ষই অভিযোগ করে। বিএনপিও বলে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, জামাত ইসলামী এনসিপিও বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যদি হয়েও থাকে, তাতে জনরায়ের মানুষের আকাঙ্ক্ষার কিন্তু পরিবর্তন হয়নি। মানুষ যাকে ক্ষমতায় আসতে চেয়েছে তারাই এসেছে, তারা কি করবে সেটা আলাদা। ভারতের জনগণ ভুলভাবে হতে পারে, আমরা বিশ্লেষণ করতে পারি, ধর্মীয় কার্ড ব্যবহার করতে পারে, হিন্দুত্ববাদী করতে পারে, কিন্তু জনগণকে তারা আকৃষ্ট করতে পেরেছে। এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা কিন্তু গত নির্বাচনে এসেছিলেন। পুরো এবারে যেমন পশ্চিমবঙ্গ দখলের চেষ্টা ছিল, 21 সালেও ছিল, কিন্তু তখন পারেনি, এবার সফল হয়েছে। আর সেক্ষেত্রে নির্বাচনের আমরা ওই পর্যায়ে তো যাইনি, কারণ এর মধ্যেই বাংলাদেশে একজন বিএনপির একজন বিজয়ী প্রার্থী, মানে এমপি, তিনি বললেন তার এলাকায় ভোট হয়েছে, জিজ্ঞেস করছিল কাকে ভোট দিয়েছেন, তা তো জানি না, ভোট দিয়েছেন তিনি মার্কায়, মানে প্রার্থীকে চিনে না। তা সুতরাং ভারতে এটা হতে পারে। আর জয় বাংলা না জয় শ্রীরাম, এই যখন হয় এবং সারা ভারতের যখন কেন্দ্রের যখন সর্বগ্রাসী আধিপত্য এবং সর্বগ্রাসী যে সব কিছু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা, সেটি হয়েছে। কিন্তু এই নির্বাচনে যদি শতভাগ সুষ্ঠু হতো, তাহলেও কিন্তু বিজেপি জিতত, তৃণমূল জিতত না। আরেকটি বিষয় যে এটা হচ্ছে যে কোনো এক দেশে ধর্মবাদী দল যদি দলের দৌরত্ব বাড়ে, তাহলে অন্য প্রতিবেশী দেশেও কিন্তু তার প্রভাব পড়ে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত এই ভারত ভাগ হওয়ার পর, মানে এই দেশ ভাগ হওয়ার পর, মানে ধর্মবাদী কোনো দল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি। কংগ্রেস আসছে প্রথম, তারপর বামফ্রন্ট, এবং এরপর হচ্ছে তৃণমূল।
এখন এবার দেখার বিষয় যে, এবং সেখানে কিন্তু তৃণমূল 15 বছর ক্ষমতায় ছিল, বামফ্রন্ট 33 বছর ক্ষমতায় ছিল, এর আগে সময়টা কংগ্রেস ছিল। এখন এটা ভয়ের বিষয় যে তাহলে বিজেপিও কি আরও 3 নির্বাচন বা 4 নির্বাচনে তারা ক্ষমতায় থাকবে? কিন্তু আমার মনে হচ্ছে যে যতটা অনুপ্রবেশের বিষয়, মানে পুশব্যাক বা পুশব্যাকটা আমি অতটা শঙ্কিত না, কিন্তু শঙ্কিত হচ্ছে যে ওখানে যেহেতু ধর্মচর্চা হচ্ছে, এখানেও রাজনীতিতে ধর্মচর্চা হবে, এবং একে অপরকে মোকাবেলার জন্য হোক, একে অপরের পরিপূরক হিসেবে হোক, এই রাজনীতিটা বাড়বে। অর্থাৎ ধর্মীয় রাজনীতি এখানেও বাড়বে। বলবে যে না হলে ওখানে যেহেতু বিজেপি আছে, এখানে ধর্মভিত্তিক দল থাকা জরুরি বাংলাদেশের মানে স্বার্থ রক্ষা, জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য। জি, একটু জানতে চাই শিবির আহমেদ আপনার কাছ থেকে, ধর্মভিত্তিক রাজনীতির কথা বলা হচ্ছে, জামাত ইসলামী তো সেটি করে, সেটি তো একেবারে মিথ্যা নয় আসলে। এবারই প্রথম তারা অন্য ধর্মের কাউকে মনোনয়ন দিলেও তারা আবার এরই মধ্যে সংসদে একজন কোরআনের আইনও চেয়েছেন, সেরকমের উদাহরণও আছে। একটু জানতে চাই আপনার কাছে এইটির উত্তরের পাশাপাশি আরেকটি বিষয় যে ভারতে যেই সরকারই যখন আসুক, সেটি লোকসভা কিংবা বিধানসভায়, বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতির ওই অর্থে তেমন একটা পরিবর্তন তেমন একটা দেখেছেন কিনা বা হয় কিনা সাধারণত? আপনার বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো ধর্মভিত্তিক রাজনীতি করে বলে এদেরকে বিজেপির সাথে মেলানোটাকে আমি এটা ভুল বিশ্লেষণ মনে করি। কারণ বিজেপির রাজনীতি যে ধর্মভিত্তিক রাজনীতি আমরা ফ্রেম করছি, বিজেপির রাজনীতি আসলে এরকম না যে বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনীতি, তারা এক ধরনের শাসন ব্যবস্থা চায় যেটাকে তারা মনে করে সাম্য, ন্যায়, ইনসাফের শাসন ব্যবস্থা হবে সব নাগরিকের জন্য। বাংলাদেশে কিন্তু এমন কোনো দল আপনি দেখাতে পারবেন না যে দলটা অ্যান্টি হিন্দু রেটরিক ইউজ করে ভোট চাচ্ছে, যে হিন্দুদের বিরুদ্ধে আমাদেরকে ভোট দিতে হবে। এই ধরনের রেটরিক বাংলাদেশে কিন্তু কোনো, হিন্দুদের শব্দ ব্যবহার না করলেও জান্নাতের টিকিট না, সেটা তো হচ্ছে সেটা রিলিজিয়াস, সেটা রিলিজিয়াস যে ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে সে ইভেন ধরেন আপনি বললেন ইসলামী আইন চায়, শাসন ব্যবস্থা চায়, সেটা দিয়ে কিন্তু সে তার বক্তব্য হচ্ছে যে সকল নাগরিকের জন্য সে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চায়, সাম্য, ইনসাফের, ন্যায় ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে চায়। বিজেপির যে আপনি যদি ওদের ইলেকশনের সময়ের ক্যাম্পেইনগুলো যদি ফলো করেন, দেখবেন তাদের মুসলিম বিরোধী, অ্যান্টি মুসলিম প্রচুর রেটরিক তারা ইউজ করেছে, এবং বাংলাদেশের বিরুদ্ধে রেটরিক ইউজ করেছে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা সেখানে আছে, এটা তো আপনিও বললেন ভোটার তালিকায় আনার্সে, এগুলো সহ। এই রেটরিক ইউজ করে বাংলাদেশে কেউ রাজনীতি করে না, কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলও করে না। এবং এই যে আপনার ওখানে আপনি দেখবেন যে ওই যে মসজিদের নিচে রাম মন্দির পাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু পশ্চিমবঙ্গে এরকম হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা মসজিদে গিয়ে কোনোটা ভেঙে দিচ্ছে, নামাজরত অবস্থায় গিয়ে অ্যাটাক করতেছে, এ ধরনের ঘটনা। যে এই সরাসরি অ্যান্টি রিলিজিয়াস সেন্টিমেন্ট ইউজ করতেছে, মুসলিমদেরকে অ্যাটাক করতেছে এই বিজেপির ব্যানারে, এইটা আপনি বাংলাদেশে পাবেন না। হ্যাঁ, বাংলাদেশে অতীতে ঘটনা ঘটেছে, আওয়ামী লীগের আমলে আমি বললাম, আওয়ামী লীগ আসলে হিন্দুদের উপর হামলার ঘটনা বেড়ে যায় এবং সেগুলো রাতের আধারে হয়, কোনো ধর্মীয় দল বা ধর্মীয় গোষ্ঠীর নামে এরকম হয় না। কিন্তু না, আওয়ামী লীগ ধর্মভিত্তিক দল না, কিন্তু আওয়ামী লীগ এই বিজেপি যেটা করে, এই বিভাজনের রাজনীতি করে নিজেদের রাজনীতিটা করতে চায়, সিম্পিতি পেতে চায়, আওয়ামী লীগ সেম কাজ করতো। আমি বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মধ্যে আমি বিজেপির চরিত্র দেখি না, আমি যেটা বললাম। সো এইটা আমি মনে করি না, এবং বিজেপির ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে মামুন ভাই ম্যাচ করতে চাচ্ছিলেন, আমি বিজেপির ওয়েলফেয়ার পলিটিক্স দেখি নাই, বরং বিজেপি হচ্ছে প্রো হিন্দু সেন্টিমেন্ট গ্রো করার চেষ্টা করছে, অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট গ্রো করার চেষ্টা করছে, অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট করেছে, যে বাংলাদেশিরা এসে তৃণমূল যারা করে ইভেন তৃণমূলের সঙ্গের কাজ আলাদা, সঙ্গের কাজ আমি জানি, আরএসএস এর কথা বলছেন আপনি, সেটা আমি জানি, সেটা আলাদা, সেটা আলাদা জিনিস। বাংলাদেশে তো কোনো আরএসএস নাই, বা আরএসএস ফর্মের কোনো, যদি আপনি জামাতের কথা বলেন যে জামাতের এরকম একটা মাদার অর্গানাইজেশন আছে আরএসএস,
করতেছে। জামাত না, আমি তো welfare- আমি welfare- ওয়েলফেয়ারটাকে welfare খারাপ বলছি activity তে পলিটিক্সের না, পার্টটাকে এই যে আপনি এই বিজেপি বরং উগ্রতা সাম্প্রদায়িকতাকে তাদের মেইন কার্ড হিসেবে করে, যেটা বাংলাদেশে আমি বলছিলাম যে যেমন সে বিজয়ী হওয়ার পরে সে বলছে আমাকে কোনো মুসলিম বা অন্যান্যরা ভোট দেয় না, শুধু হিন্দুরা ভোট দিয়েছে। বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক দলকে ইভেন হিন্দুরা ভোট দেয় না, কিন্তু কাউকে আপনি এটা বলতে দেখবেন না যে আমাকে কোনো হিন্দুরা দেয় না, আমাকে শুধু মুসলিমরা। অনেক এমপিরা বিজয়ী হয়েছে না, কোনো এমপিকে এরকম দেখেছেন যে আমাকে কোনো হিন্দুরা ভোট দেয় না, দেয় না। বাংলাদেশে এই ধরনের রাজনীতি সেটি নাই। বলে না, So, কিন্তু তিনি যেটি বলতে কিন্তু- চাইছেন যে দুটি দলের যেই অ্যাক্টিভিটি সেটি অনেকটা কাছাকাছি, না, ধর্মভিত্তিক আমি কাছাকাছি ধর্মকে মনে বেস করি না। করে রাজনীতি করা। না, ধর্ম ঠিক আছে, ধর্মকে বেস করে রাজনীতি করতেছে ঠিক আছে, কিন্তু একটা দলের সেন্টিমেন্ট হচ্ছে যে আমরা ধর্মের যে বিধান আছে সেটা দিয়ে সোসাইটিতে আমরা ইনসাফ নিয়ে আসতে চাই, এটা একটা। আরেকটার হচ্ছে যে আমরা এটাকে একটা ওই যে হিন্দুদের রাষ্ট্র করতে চাই যে, এবং বিজেপির ইয়েতে তো আপনি দেখবেন যে সে অন্য দেশ থেকে, বাংলাদেশ থেকে ইভেন যে হিন্দুদেরকে ওয়েলকাম করে, তোমরা আসো, ইন্ডিয়া হচ্ছে তোমাদের দেশ। ইসরায়েল যেরকম বলে সব সারা দুনিয়ার ইহুদিদের দেশ হচ্ছে ইসরায়েল, ইন্ডিয়াতে বিজেপি সেটাই প্রমোট করতে চায় যে অখণ্ড ভারত করবে, তারা সব হিন্দুদের এটা রাষ্ট্র হবে। বাংলাদেশে কিন্তু কোনো ধর্মভিত্তিক দল বলো না, অন্য কোনো দল এ ধরনের কাজ করে না। হিন্দুদের আসতে বলে আপনি এই না, কিন্তু বাঙালি যারা গেছেন, বাঙালি বলে যাদেরকে বলা হচ্ছে, তাদের মধ্যে তো অনেকে হিন্দুও আছে। না, আপনি এই হিন্দুদের ব্যাপারে তারা এরকম বলেছে, আসামে কি ইভেন হচ্ছে? এনআরসির ক্ষেত্রেও এই কথা আলাপ আলোচনায় এসেছে যে যদি হিন্দু হয় তাহলে সেটা তারা বিবেচনা করবে, কিন্তু যদি মুসলিম হয় সেটা বের করে দিবে। আপনি এগুলো নানান সময় আলোচনা হয়েছে, এক্সাক্ট রেফারেন্স আমি এখন দিতে পারবো না, সার্চ দিলে পাওয়া যাবে অনলাইনে। তো আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সাথে বিজেপি রাজনীতি মেলে না, যদিও ধর্মভিত্তিক রাজনীতি দুই দল করতেছে, কিন্তু এক দলের ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে ফ্যানাটিক, যেটা বিজেপি করতেছে, এন্টি মুসলিম সেন্টিমেন্ট, প্রো হিন্দু একটা ফ্যানাটিক কিছু ডেভেলপ করার চেষ্টা করতেছে বাংলাদেশে। আমি কিন্তু জামায়াত ইসলামীরও যে অ্যান্টি ভারত, হিন্দু শব্দ না হলো না, জামাত অ্যান্টি ইসলামের ভারত, অ্যান্টি ভারত সেন্টিমেন্ট তো বাংলাদেশের অ্যান্টি ভারত সবচেয়ে বড় অ্যান্টি ভারত ফোর্স তো ছিল সারা জীবন ধরে বিএনপি, এবং বিএনপির সাথে এলাই ছিল ইসলামপন্থী আর অন্যান্য দলগুলো। তো বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটা কিন্তু অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট না। তাহলে এখন কেন অনেকে অভিযোগ করছেন, মানে জামাত নেতারা যে না, ভারতের সেটা সাথে সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে, কিন্তু বাংলাদেশে যে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটা কিন্তু অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট না। এবং অনেকে এটা বিভিন্ন সময় ক্লারিফাই করে, আমাদের যে ভারত বিরোধী ন্যারেটিভ, এটা হচ্ছে ভারত সরকারের আধিপত্যবাদী মনোভাবের সেন্টিমেন্ট। ইভেন জুলাই মুভমেন্টও আমরা কিন্তু এটা, এই যে দিল্লি না ঢাকা আলাপ করেছি, এখানে কিন্তু জুলাইয়ের নেতারাও কিন্তু বলেছে যে আমাদের ভারতের জনগণের সাথে বা হিন্দুদের সাথে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের অসুবিধা হচ্ছে আধিপত্যবাদী, যেমন আমাদের নদী বন্টন নিয়ে, অন্যান্য কিছু নিয়ে, এগুলো নিয়ে। সো আধিপত্যবাদের বিরুদ্ধে, এটা ভারতের বিরুদ্ধে নয়, আধিপত্যবাদের বিরুদ্ধে। শাপলা চত্বরের ঘটনা আজ থেকে আরো বেশ কয়েক বছর আগে, 13 বছর আগের ঘটনা, এবং সেটি নিয়ে আবার আজ ট্রাইব্যুনালে নতুন করে কর্মযজ্ঞ শুরু হয়েছে এবং 58 জনকে হত্যার প্রমাণও পেয়েছে। নতুন করে যেটি বলা হচ্ছে যে এই হত্যাকাণ্ড, এটিকে গণহত্যা হিসাবে ট্রিট করে বিচারের কার্যক্রম শুরু করা হচ্ছে। আপনি আসলে কিভাবে দেখছেন শাপলার? প্রথমত হচ্ছে বিচারাধীন বিষয়ে কতটা বলা যাবে, এটা একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে আমরা এখনও কিন্তু তদন্ত রিপোর্টটা পাইনি, এবং আদালতেও কিন্তু পুরোপুরি রিপোর্টটা দেয়নি, একটা রূপরেখা দিয়েছে। এটি দিয়ে একটা ব্যাপারে আমার স্পষ্ট মনে হয়নি। কোথাও বলেছে যে শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে, না শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড, এটার ব্যাপারে আমি স্পষ্ট না। এক জায়গায় একরকম এক জায়গায় বলছে যে ওইখানেই হত্যাকাণ্ড, মানে শাপলা চত্বরের মানে ওই সমাবেশের স্থলে হত্যাকাণ্ড, আরেক জায়গায় বলছে যে ওটাকে কেন্দ্র করে পুরো ঢাকা শহরে বিভিন্ন জায়গায়। এখন ওই সময়ের ফুটেজ, ওই সময়ের রিপোর্ট, ওই সময়ের দেশি রিপোর্টকে আমরা যদি বিশ্বাসযোগ্য না মনে করি, বিদেশি সংবাদ সংস্থার রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শী, প্রত্যক্ষদর্শীরা তো নিশ্চয়ই মারা যাননি, বা আদালত যাদের সাক্ষ্য প্রমাণ নিয়েছে, এটা সবটা মিলে প্রথমত যে হত্যাকাণ্ড হলে তার অবশ্যই বিচার হতে হবে, তাই না? যে কেউ কোনো হত্যাকাণ্ড করেই কেউ পার পাবে, এটা হওয়া উচিত না। এখন এটা গণহত্যা না হত্যা, এখন বাংলাদেশের যে 30 লাখ লোক শহীদ হয়েছে, 30 লাখ মানুষ জীবন দিয়েছে, সেটাও কিন্তু আন্তর্জাতিকভাবে এখনও গণহত্যা হিসেবে স্বীকৃতি পায়নি। এখন আমরা গণহত্যা বলতে পারি,
আমরা 5 আগস্টে যারা ওই জুলাই অভ্যুত্থানে সেটাও গণহত্যা বলি। এখন এটার কি আন্তর্জাতিক স্বীকৃতি? আর হচ্ছে যে এটা একটা জঘন্য অপরাধ, তাই না? হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের বিচার হোক, রিপোর্ট বের হোক, তারপর আমরা এটাই করতে পারি। কিন্তু এটি নিয়ে বিচারের বাইরে রাজনৈতিক পরিসরে তর্ক বিতর্ক সেটা আলোচনা হতে পারে, হ্যাঁ, আলোচনা হবে। এবং আশা করি যে যারা আসামি তাদের পক্ষ থেকেও নিশ্চয়ই আইনজীবী থাকবে, আত্মপক্ষ সমর্থনের চেষ্টা থাকবে, এরকম ঘটনা কখনো না ঘটে। এবং বাংলাদেশে আরও যেসব সমাবেশ, যেসব রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে, যেমন পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির অফিসে যে কমিউনিস্ট পার্টির যে সমাবেশ ছিল, সেই সমাবেশে হত্যা করে 7 জনকে হত্যা করা হয়েছে। রমনায় বটমূলে যে হত্যাকাণ্ড হয়েছে, উদীচীর সম্মেলনে যে হত্যাকাণ্ড হয়েছে, ময়মনসিংহে সিনেমা হলে যে হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যারই বিচার হোক। সেটা কোন সরকারে আমলে হয়েছে সেটাই নির্বিশেষে সকল হত্যার বিচার হোক, সকল অপরাধের বিচার হোক, সকল অপরাধের শাস্তি পাক। এটি একটু ডক্টর শিবির আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয়ে, এই প্রসঙ্গে নয়, স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে, আবার উপদেষ্টা বলেছেন এবছরের শেষের দিকেই। বিএনপির পক্ষ থেকে বিশেষ করে এই সরকার আসার পরে প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে জামাত বা বিরোধী দল যে সমালোচনাগুলো করছিল, নির্বাচন অনিশ্চয়তা দেখছিল, সেই সংখ্যা কি কিছুটা কাটলো কিনা এই ঘোষণার মধ্যে? না, স্থানীয় সরকার নির্বাচন হওয়া তো ডেফিনেটলি ভালো খবর যে নির্বাচন হবে, এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশাসক দেওয়ার ব্যাপারে যে সমালোচনাটা ছিল সেইটা স্টিল ভ্যালিড, যে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে আসার পর সরকারের দায়িত্ব ছিল একটা রোডম্যাপ প্ল্যান শেয়ার করা, যে আমরা কবে স্থানীয় সরকার নির্বাচন করব সেটা নিয়ে। কারণ স্থানীয় সরকার নির্বাচন কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট থাকতেই করতে চেয়েছিল। বিএনপির দাবি ছিল যে না, আগে জাতীয় নির্বাচন হোক, তারপরে আমরা স্থানীয় সরকার নির্বাচন করব। কিন্তু সেই জায়গায় বিএনপি প্রশাসক বসিয়েছে, এবং এমন সব লোকদেরকে প্রশাসক বসিয়েছে, নিজেদের দলের লোকজনদেরকে যারা বিভিন্নভাবে নির্বাচনে হেরেছে বা তাদেরকে নমিনেশন দিতে পারে না। তেমনি এটা এক ধরনের পলিটিক্যাল রিওয়ার্ডিং সিস্টেম ছিল, যে তাদেরকে কিছু সরকারি সুযোগ সুবিধা দিয়ে রিওয়ার্ডেড করা, দলীয় কর্মীদেরকে শান্ত করার জন্য রাষ্ট্রীয় পদ ব্যবহার করা। এই সমালোচনা থাকবেই। তবে যত দ্রুত সম্ভব যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে সেটা অবশ্যই ভালো। তবে এখানে একটা ব্যাপার থেকে যায়, দেখেন, দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে অনেক সময় নানান অনিয়ম হয়, সেই সব শঙ্কা তো থাকেই। তার উপরে হচ্ছে দলীয় প্রশাসকরা এখন থাকার কারণে তাদের নিশ্চয়ই প্রশাসক হিসেবে তারা দায়িত্ব পালন করতে গিয়ে নানান প্রভাব প্রতিপত্তি তৈরি করার সুযোগ তৈরি হয়েছে। তো সেটাও হয়তো নির্বাচনকে ব্যাহত করতে পারে বা নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে। সব মিলিয়ে প্রশাসক দেয়ায় কিছুটা না কিছুটা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু স্টিল আমি মনে করি যদি নির্বাচন দেন সেটা অবশ্যই আমি ওয়েলকাম করতে চাই পজিটিভ। জি, ডক্টর আব্দুল্লাহ মামুন, আরেকটি ঘটনা, আজকে খুলনায় গুলিবিদ্ধ ছিলেন এক যুবক, তাকে ঢাকা নেওয়ার পথে আবারও অ্যাম্বুলেন্সের উপর গুলি। এছাড়া ফতুল্লায় 3 গোয়েন্দা সদস্যকে কুপিয়ে জখম, রূপগঞ্জে 7 পুলিশ আহত, এছাড়া র্যাব সদস্য আহত হয়েছেন। মানে সব মিলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কারণে আরো অবনতি হলো কিনা? আমি যাচ্ছি ওটাতে, একটু জাস্ট রিফ্লেক্ট করি যে বিএনপি ভারত বিরোধী নয়। বিএনপি আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে, বিএনপি প্রথম রাজনৈতিক দল ছিল গঠনের পরে যারা বাংলাদেশের ন্যায্যতা নিয়ে কথা বলেছে, সাম্যের কথা বলেছে, সমতার ভিত্তিতে সম্পর্ক বিনির্মাণের কথা বলেছে। এই জন্য মানুষ, কিন্তু এটা রাজনৈতিকভাবে ন্যারেটিভটা বোধহয় ব্যবহার করা কতটুকু ঠিক আমি জানি না। বিএনপি ভারত বিরোধী না, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরির ক্ষেত্রে পায়োনিয়ার হিসেবে কাজ করেছে। তা দুটো উদাহরণ দিই। আমাদের তিস্তার পানি নিয়ে আমরা কথা বলছিলাম, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এসছে। লাস্ট চিঠিটা যখন যায় বাংলাদেশ থেকে নদীর বিষয়ে, সেটা খালেদা জিয়ার সময় এসছে। গজলডোবায় যে বাঁধ নির্মাণ বা টিপাইমুখী বাঁধ নিয়ে সবচেয়ে সোচ্চার ছিল বিএনপি সরকার। সো এটা স্বাভাবিকভাবে ন্যায্যতার প্রশ্নে বিএনপি সবসময় কখনো ছাড় দেয়নি বলে আমার মনে হয়েছে। স্থানীয় সরকার বিষয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে যে অপারেশনটা দরকার ছিল স্থানীয় পর্যায়ে। 5 আগস্টের পরে অনেকটাই ভঙ্গুর ছিল সার্ভিস, এবং এটাকে চালু করার একটা বিষয় ছিল। অবশ্যই বিএনপি যেহেতু সরকার গঠন করেছে, সেক্ষেত্রে তাদের দলীয় লোকই নিশ্চয়ই আসবে, বিরোধী দল বা অন্যখানে আসবে না, সেটা স্বাভাবিক। কিন্তু ওখানে যোগ্য লোকদের দিয়েছে কিনা সেটা একটা প্রশ্ন থাকতে পারে। কিন্তু এটার প্রয়োজন ছিল হয়তো, বা সবখানে যোগ্যতা অযোগ্যতার মাপকাঠিতে, সেটা অন্য বিচার।
নমিনেশন সবাই যে পাবে সেটাও বলা যায় না, বাট এটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি নমিনেশনগুলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই আমরা এটা যেটা দেখতে পাচ্ছিলাম যে নির্বাচনের শুরু কদিন পরেই এটা একটা অনেকটাই কমে গেছে, কিছু কিছু মবের ঘটনা ঘটেছে যেটা আমরা মোটেও কাম্য নয়। কিন্তু এটা অবশ্যই যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনাদের চ্যানেলগুলোতে আমরা প্রতিদিন বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর, নিশ্চয়ই আমরা সেই পরিস্থিতি দেখতে চাই না। সময়টা কম, কিন্তু গত কয়েকদিনের কয়েকটি ঘটনা, শুধুমাত্র এখানে না, ঢাকায়ও শিশু সন্ত্রাসীর একটা কিলিং হলো, অন্য ঘটনাগুলো, আমি মনে করি যে পুলিশের মনোবল চাঙ্গা করা বা রাজনৈতিক সরকার আসার সঙ্গে সঙ্গে সেই মনোবল ফিরে আসবে, ওই চেন অফ কমান্ড স্ট্যাবলিশড হবে। বা আপনাকে মাথায়ও রাখতে হবে যে মহানগরকে আওয়ামী লীগের সময় যে পরিমাণ পুলিশ ফোর্স দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা হতো, সেই পরিমাণ ফোর্স ডিপ্লয়মেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় কমে গিয়েছিল সিগনিফিকেন্টলি, সেটা বোধহয় 30,000-এ নেমে এসেছিল। সেটাকে বাড়াতে হবে এবং আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদেরও এক ধরনের ট্রান্সফার, বদলি বা সেটেলমেন্টের ইস্যু ছিল, সেটা একটা নিশ্চয়ই সেটা নিয়ে কাজ করতে। কিন্তু সর্বোপরি কোনো ধরনের মৃত্যু, গুলিগার্জের ঘটনা, যে ঘটনাটা ঘটেছে যে রাস্তায় আনার পথে আবার আক্রমণ হয়েছে, এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। আমি মনে করি যে সরকারের এই অল্প কয়েকদিনে অনেক ধরনের অর্জন আছে, হয়তো বড় অর্জনের দিকে যাবে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি অবনতি হয় সেটা অনেক অর্জনকে ম্লান করে। আমরা আশা করব যে এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন যোগ্য মন্ত্রী আছেন, উনি নিশ্চয়ই এটা নিয়ে কাজ করেন। আমরা প্রধানমন্ত্রীকেও কিছু কিছু ঘটনায় ইনভলভ হতে দেখছি এবং আশা করব যে পুলিশের যে রিফর্ম দরকার, ইকুইপমেন্ট দরকার বা গোয়েন্দা সংস্থার সক্ষমতা বৃদ্ধি, সবকিছুর পরে আমরা দেখতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক পথে আছে, এটা যেন একটা কনসার্ন না হয়ে যায়। জি, আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টা আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।